একটু কল্পনা করুন তো, মানে সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া খুললেন আর দেখলেন সম্পূর্ণ নতুন একটা রাজনৈতিক দল। হ্যাঁ, আর সে দলের নাম কিনা রাখা হয়েছে একটা পতঙ্গের নামে। একদম, শুধু নাম রাখা নয়, তারা রাতারাতি দেশের সবচেয়ে বড় এবং পুরনো রাজনৈতিক দলগুলোকে ফলোয়ারের দিক থেকে একেবারে পেছনে ফেলে দিয়েছে। ব্যাপারটা শুনে মনে হচ্ছে কোনো ডিস্টোপিয়ান সাইফাই কমেডি মুভির প্লট, তাই না? ঠিক তাই, কিন্তু বাস্তবে এটাই হলো 2026 সালের মে মাসের ভারতের চিত্র। যারা আমাদের এই গভীর আলোচনায় যুক্ত হয়েছেন তাদের স্বাগত জানাই। দৃশ্যপটটা সত্যি অভাবনীয়। মানে একদিকে প্রথাগত রাজনীতি যখন নিজেদের ক্ষমতা নিয়ে ব্যস্ত, তখন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী আর মিম ক্রিয়েটার্সরা মিলে গোটা সিস্টেমকে কার্যত হাসির পাত্রে পরিণত করেছে। আর সেটাই আমাদের আজকের বিষয়। আজ আমাদের স্টাডি টেবিলে আল জাজিরা, দ্য ব্রিজ ক্রনিকল, হিন্দুস্তান টাইমসের মতো সংবাদ মাধ্যমের রিপোর্টের পাশাপাশি একেবারে সদ্য জন্ম নেয়া ওই ককরোচ জনতা পার্টির নিজস্ব ব্লগ রয়েছে। হ্যাঁ, আর বেশ কিছু ভূ রাজনৈতিক বিশ্লেষণের স্তূপও রয়েছে আমাদের কাছে। একদম। আজকের আমাদের লক্ষ্য হলো ডিজিটাল দুনিয়ার সাধারণ মিম থেকে শুরু করে রাজনীতি এবং বিশ্ব কূটনীতির এই চরম অপ্রত্যাশিত মোড়গুলোকে একেবারে শিকড় থেকে বিশ্লেষণ করা। তবে এই নথিপত্রগুলোর গভীরে যাওয়ার আগে একটি বিষয় খুব স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই। আজকের এই উৎসগুলোতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, যেমন ধরুন বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা ওই ককরোচ পার্টির কথা উঠে আসবে। একই সাথে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন বা ইরান সংঘাতের মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়ও থাকবে। ঠিক। আমরা এই আলোচনার মাধ্যমে কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছি না। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো মূল উৎসগুলোতে থাকা তথ্যগুলোর নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। ঘটনার একেবারে কেন্দ্রে প্রবেশ করা যাক। গত 15ই মে 2026 ভারতের সুপ্রিম কোর্টে একটা শুনানি চলছিল। ভুয়া ডিগ্রি সংক্রান্ত একটা মামলা, তাই তো? হ্যাঁ, ঠিক। সেই শুনানিতে ভারতের প্রধান বিচারপতি মানে সিজেআই সূর্যকান্ত একটা মন্তব্য করে বসেন। তিনি বেকার তরুণ, সমাজকর্মী আর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশকে তেলাপোকা বা ককরোচ, আচ্ছা, হ্যাঁ, আর সমাজের পরজীবীর সাথে তুলনা করেন। যদিও পরের দিনই তিনি স্পষ্ট করেন যে তার লক্ষ্য ছিল কেবল ভুয়া ডিগ্রিধারীরা, গোটা যুব সমাজ নয়। কিন্তু ততক্ষণে তো যা হওয়ার তা হয়ে গেছে, আগুনটা ধরে গেছে। একদম। এই মন্তব্যের ঠিক পরের দিন অর্থাৎ 16ই মে অভিজিৎ ডিপকে নামের এক তরুণ ককরোচ জনতা পার্টি বা সিজেপি গঠন করেন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই অভিজিৎ কিন্তু একেবারে সাধারণ কেউ নন। তিনি বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনসে গ্র্যাজুয়েট। ও আচ্ছা, মানে পিআর ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এবং একসময় আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেছেন। তিনি এক্সে একটি প্রশ্ন ছুড়ে দেন যে কি হবে যদি সব তেলাপোকা এক হয়ে যায়। কিন্তু এখানেই তো আমার প্রথম হটকা লাগছে। ব্যাপারটা অনেকটা জুডোর মতো, মানে প্রতিপক্ষের আক্রমণকেই তার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। একেবারে নিখুঁত উপমা। কিন্তু একজন জনসংযোগ বিশেষজ্ঞ একটা পেজ খুললেন আর অমনি সেটা জেনুইন গণ আন্দোলনে পরিণত হলো। মাত্র 72 ঘন্টার মধ্যে তারা 1 লাখের বেশি সদস্য পেয়ে গেল। হ্যাঁ, গুগল ফর্মের মাধ্যমে। আর কয়েকদিনের মধ্যেই ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার 15 থেকে 17 মিলিয়ন ছাড়িয়ে গেল। একটু তুলনা করলে বোঝা যাবে বিশ্বের বৃহত্তম দল বিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার যেখানে 8.7 মিলিয়ন, আর কংগ্রেসের 13.2 মিলিয়ন। সেখানে একটা সদ্য গজিয়ে ওঠা জোক পেজ তাদের টপকে গেল কিভাবে? এটা কি সত্যি কোনো স্বতঃস্ফূর্ত ক্ষোভ, নাকি স্রেফ একটা খুব ভালো পিআর স্টান্ট? দেখুন, পিআর স্টান্ট হয়তো স্ফুলিঙ্গটা তৈরি করেছে, কিন্তু জঙ্গলটা আগে থেকে শুকনো ছিল। উৎসগুলোর দিকে তাকালে আপনি কাঠামোগত ক্ষোভের আসল ছবিটা দেখতে পাবেন। মানে বেকারত্বের ব্যাপারটা বলছেন? হ্যাঁ, ভারতে বর্তমানে স্নাতকদের বেকারত্বের হার 29.1%। বাপরে! এই সংখ্যাটা নিরক্ষরদের বেকারত্বের হারের চেয়ে 9 গুণ বেশি। এত কষ্ট করে পড়াশোনা করার পর যখন একটা তরুণ দেখে তার জন্য কোনো চাকরি নেই, তার উপর নিট পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস হয়ে যাচ্ছে, তখন তো সিস্টেমের ওপর তার বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে না। একদমই তাই। এর সাথে মুদ্রাস্ফীতি আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ তো রয়েছেই।
ফলে ওই তেলাপোকা শব্দটা তাদের সেই কাঁচা ক্ষতে সোজা আঘাত করেছিল। আর এটা তো শুধু ভারতের চিত্র নয়। না, একেবারেই না। বাংলাদেশ, নেপাল বা দক্ষিণ কোরিয়াতেও জেনজি ঠিক একইভাবে প্রথাগত কাঠামোর বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এটা একটা গ্লোবাল ট্রেন্ড। তার মানে শুধুমাত্র ডিজিটাল ক্ষোভ খুব দ্রুত বাস্তবে রাজনৈতিক রূপ নিচ্ছে। এই সিজেপির ইশতেহারটা ঘাঁটলে কিন্তু আরও অবাক হতে হয়। হ্যাঁ, তারা শুধু মিম বানিয়ে বসে নেই। একদম না, তাদের 5 দফা দাবি একেবারে সুনির্দিষ্ট। যেমন ধরুন, 1 নম্বরেই তারা বলেছে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের রাজ্যসভার আসন বা সরকারি পদ দেয়া নিষিদ্ধ করতে হবে। এটা সরাসরি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে একটা বড় খোঁচা। 2 নম্বরে বলা হয়েছে বৈধ ভোট গায়েব হলে প্রধান নির্বাচন কমিশনারকে ইউএপিএ আইনে গ্রেফতার করতে হবে। একটু থামুন, ইউএপিএ তো মূলত সন্ত্রাস বিরোধী আইন, তাই না? হ্যাঁ, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। একজন নির্বাচন কমিশনারকে এই আইনে গ্রেফতারের দাবি করাটা কি একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে। এখানেই তো এই ব্যাঙ্গের আসল মেকানিজমটা লুকিয়ে আছে। তারা খুব ভালো করেই জানে যে ইউএপিএ অত্যন্ত কঠোর একটা হাতিয়ার। আচ্ছা, তারা এই দাবিটির মাধ্যমে আসলে রাষ্ট্রের সেই কঠোরতাকেই রাষ্ট্রের দিকে ঘুরিয়ে দিচ্ছে। তারা বোঝাতে চাইছে, যদি জনগণের ভোট সুরক্ষিত রাখতে না পারেন, তবে সেটাই রাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে বড় সন্ত্রাস। বাহ, দারুণ একটা দিক তুলে ধরলেন। তাদের বাকি দাবিগুলোও কিন্তু বেশ কড়া। যেমন সংসদে মহিলাদের জন্য 50 থেকে 55% সংরক্ষণ। আর 4 নম্বরে ছিল আদানি রিলায়েন্সের মিডিয়া লাইসেন্স বাতিল করা। হ্যাঁ, আর গদি মিডিয়ার তদন্তের দাবি। 5ম দাবিটি হলো কোনো সাংসদ বা বিধায়ক দলবদল করলে তাকে 20 বছরের জন্য নিষিদ্ধ করা। এগুলো সরাসরি বর্তমান সিস্টেমের ফাঁকফোকরগুলোর দিকে আঙুল তুলছে। আর শুধু ডিজিটাল জগতেই নয়, তারা কিন্তু অফলাইনেও নেমেছে। তাদের স্বেচ্ছাসেবকরা আক্ষরিক অর্থে তেলাপোকার পোশাক পরে যমুনা নদী পরিষ্কার করতে নেমেছে। হ্যাঁ, এটা একটা অদ্ভুত দৃশ্য ছিল। এমনকি বিহারের বাঁকিপুর উপনির্বাচনে তাদের প্রার্থী দেওয়ার গুঞ্জনও রয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, মূলধারার রাজনীতিকরাও এই তরঙ্গে গা ভাসাতে চাইছেন। হ্যাঁ, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রা আর কীর্তি আজাদ এই দলের সদস্যপদ গ্রহণ করেছেন বলে খবর। কীর্তি আজাদ তো আবার ওই 1983 সালের বিশ্বকাপ জয়কে তার যোগ্যতা হিসেবে দেখিয়ে মজাও করেছেন। হ্যাঁ, আর সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, প্রশান্ত ভূষণ এবং হটমেলের সহপ্রতিষ্ঠাতা সাবির ভাটিয়াও তাদের সমর্থন জানিয়েছেন। কিন্তু রাষ্ট্র তো আর চুপচাপ বসে নেই। একেবারেই না। 21শে মে ভারতে দলটির এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ও আচ্ছা। হ্যাঁ, তবে এর জবাবে তারা ককরোচ ইজ ব্যাক নামে নতুন অ্যাকাউন্ট খোলে। তাদের স্লোগানটাও তো দারুণ, সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, অলস। তারা বলছে তাদের দলে যোগ দিতে হলে বেকার, অলস আর অনলাইনে প্রচুর সময় কাটানোর ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, স্রেফ ব্যঙ্গ। কিন্তু আমার প্রশ্ন হলো, সত্যি কি অলসতার মোড়কে থাকা এই দল প্রথাগত রাজনীতির জন্য কোনো বাস্তব হুমকি, নাকি স্রেফ একটা ডিজিটাল বুদবুদ? সরাসরি হুমকি হয়তো নয়, কিন্তু এটা একটা অত্যন্ত কার্যকরী বর্ম। মানে একটি কঠোর ব্যবস্থায় সরাসরি প্রতিবাদ করলে আইনি ঝুঁকির মুখে পড়তে হয়। হ্যাঁ, সেটা তো বটেই। কিন্তু স্যাটায়ার বা ব্যঙ্গকে আপনি সহজে সেন্সর করতে পারবেন না। যখন কেউ নিজেই নিজেকে অলস বা তেলাপোকা বলছে, তখন তাকে আক্রমণ করাটা সিস্টেমের জন্য খুব কঠিন হয়ে যায়। ঠিক। আর সিজেপি যখন মিম ব্যবহার করে সিস্টেমের সমালোচনা করছে, তখন প্রথাগত রাজনৈতিকরা কিভাবে এই ক্ষোভগুলো সামলাচ্ছেন, চলুন সেদিকে তাকানো যাক। হ্যাঁ, এখানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা এক দেশ এক নির্বাচন নীতির কথা আসবে। জেপিসি বা জয়েন্ট সংসদীয় কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরীর পক্ষে বেশ জোরালো যুক্তি দিয়েছেন। তিনি দাবি করেছেন, সব নির্বাচন একসাথে হলে দেশের 7 লাখ কোটি টাকা বাঁচবে। 7 লাখ কোটি, বিশাল অঙ্ক। সত্যিই তাই। তিনি আরও যুক্তি দিচ্ছেন যে গ্রামীণ ভোটাররা যথেষ্ট বুদ্ধিমান, তারা জাতীয় আর রাজ্যের ইস্যুর পার্থক্য বোঝেন। উদাহরণ হিসেবে তিনি দিল্লি এবং রাজস্থানের কথা টেনেছেন। হ্যাঁ, অঙ্কের দিক থেকে হয়তো তার কথা ঠিক, কিন্তু যদি আমরা সব নির্বাচন একসাথে করি, তবে কি মিজোরামের পেনশন বা অমরাবতীর মতো অতি স্থানীয় ইস্যুগুলো জাতীয় ইস্যুর আড়ালে চাপা পড়ে যাবে না? যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মেলাই, তবে ঠিক এই ভয়টাই রাজ্য স্তরের দলগুলো পাচ্ছে। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? ধরুন, যখন সারা দেশে একসাথে নির্বাচন হবে, জাতীয় মিডিয়া শুধু জাতীয় ইস্যুগুলোই দেখাবে। একটা বিশাল ন্যারেটিভ ভ্যাকুয়াম ক্লিনার তৈরি হবে। আচ্ছা। ফলে
ওই যে মিজোরামে পুরনো পেনশন স্কিম বা ওপিএস চালুর দাবিতে ৮ জুন সরকারি কর্মচারীরা গণছুটির ডাক দিয়েছেন, সেটা হয়তো কেউ জানবেই না। যারা শুনছেন তাদের সুবিধার্থে একটু বলে রাখি, এই ওপিএস হলো এমন একটা ব্যবস্থা যেখানে অবসরের পর কর্মচারীরা তাদের শেষ বেতনের অর্ধেক নিশ্চিত পেনশন হিসেবে পেতেন। হ্যাঁ, যা নতুন স্কিমে শেয়ার বাজারের উপর নির্ভরশীল করা হয়েছে। তো এটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা বিশাল ইস্যু। আর অন্ধ্রপ্রদেশে তো জগনমোহন রেড্ডি অভিযোগ করেছেন যে চন্দ্রবাবু নাইডুর ২ লাখ কোটি টাকার অমরাবতী রাজধানী প্রকল্পটি একটা অবাস্তব স্ক্যাম। ঠিক, কেন্দ্র চাইছে প্রশাসনিক খরচ কমাতে, আর রাজ্যগুলোর ভয় তাদের নিজস্ব ইস্যু হারিয়ে যাবে। কারণ এই ক্ষোভ প্রশমনের জন্য নেতারা যেসব ভাষা বা প্রতীক ব্যবহার করছেন তা আইনি সীমানায় মারাত্মক ধাক্কা খাচ্ছে। হ্যাঁ, যেমন মাদ্রাজে টিভিকে নেতা বিজয়ের বিরুদ্ধে হাইকোর্টের নোটিশ। অভিযোগটা ছিল যে তিনি ২০২৬ সালের নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে শিশুদের ব্যবহার করছেন, তাই না? একদম। আবার পশ্চিমবঙ্গে দেখুন, উস্কানিমূলক মন্তব্যের জন্য তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট থেকে আইনি সুরক্ষা নিতে হচ্ছে। শুধু মুখের কথা নয়, প্রতীকের ব্যবহার নিয়ে কি হচ্ছে দেখুন। পশ্চিমবঙ্গে মাদ্রাসে বন্দে মাতরম বাধ্যতামূলক করার একটা সরকারি নির্দেশ এসেছে, যা নিয়ে বিরোধী দলগুলো স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলছে। আবার এই অস্থিরতার মধ্যে লোকসভার প্রাইড প্রোগ্রামের অধীনে অন্ধ্রপ্রদেশের আইন প্রণেতাদের সংসদীয় শিষ্টাচারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মানে একদিকে ভাষার যথেচ্ছ ব্যবহার, অন্যদিকে শিষ্টাচার শেখানোর চেষ্টা। একটা অদ্ভুত বৈপরীত্য। আসলে শব্দ, প্রতীক আর আইনি সীমানা এখন একে অপরের সাথে সাংঘর্ষিক হয়ে উঠেছে। আর এই কথার লড়াই তো শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক কূটনীতিতে যখন এমন অস্থির ভাষা ব্যবহার করা হয়, তখন পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে? এটা একটা মারাত্মক চিন্তার বিষয়। গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে একটা ভয়াবহ হুমকি দিয়ে বসেন। তিনি বলেন, আজ রাতে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। একটা পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্ট যখন এমন কথা বলেন, ইউরোপীয় কূটনীতিকদের মধ্যে পারমাণবিক হামলার চরম আতঙ্ক ছড়িয়ে পড়াটাই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হল কূটনৈতিক শূন্যতা। ইউরোপীয় মিত্ররা যখন যোগাযোগ করতে গেল, দেখল ১৯৫টি মার্কিন রাষ্ট্রদূতের পদের মধ্যে ১০৯টি খালি পড়ে আছে। মানে অর্ধেকেরও বেশি পদ ফাঁকা। হ্যাঁ, প্রথাগত মাধ্যমগুলো ভেঙে পড়েছে। তাহলে এই শূন্যস্থানে কাজ চলছে কিভাবে? কাজ চলছে সম্পূর্ণ অনভিজ্ঞ ব্যাক চ্যানেল দিয়ে। মিত্র দেশগুলো বাধ্য হয়ে জ্যারেড কুশনার বা স্টিভ উইটকফের মতো ব্যবসায়ীদের দ্বারস্থ হচ্ছে। জাপান তো আবার সফটব্যাংকের মাসায়োশি সনকে ব্যবহার করছে শুনলাম। হ্যাঁ, একজন প্রযুক্তি বিনিয়োগকারী এখন কূটনীতি সামলাচ্ছেন। এটা অনেকটা এমন একটি গ্রুপ চ্যাটের মতো, যার অ্যাডমিন হঠাৎ গায়েব হয়ে গেছে, আর এখন সবাই একে অপরকে সরাসরি ইনবক্সে মেসেজ করে বোঝার চেষ্টা করছে যে কি ঘটছে। প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার বদলে আমরা কি তবে এমন ব্যাক চ্যানেলের ওপর নির্ভর করছি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। বিশ্বজুড়ে এখন অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো তাই মেরকেল মেথড অনুসরণ করছে। এই মেথডটা ঠিক কি? মানে ট্রাম্পের এই ধরনের হুমকিকে একেবারেই এড়িয়ে যাওয়া বা কোনো প্রতিক্রিয়া না দেখানো। পপুলিস্ট নেতারা প্রতিক্রিয়া থেকে শক্তি পান, তাই তাদের পুরোপুরি উপেক্ষা করা। কিন্তু নীরবতা দিয়ে কি সব আটকানো যায়? বিশেষ করে যখন প্রযুক্তির অপব্যবহার সরাসরি অন্য দেশে আঘাত হানে, যেমন রাশিয়ার ওই জিএনএসএস স্পুফিং। হ্যাঁ, ন্যাভিগেশন সিগন্যাল হ্যাক করা। ঠিক, ইউক্রেন তাদের ড্রোন পাঠাচ্ছে বাল্টিক সাগরে রাশিয়ার তেলের বন্দরগুলোতে আঘাত হানতে। কিন্তু রাশিয়া সেই ড্রোনের সিগন্যাল জ্যাম করে বা স্পুফ করে সেগুলো আঁচড়ে ফেলছে ন্যাটোভুক্ত দেশগুলোতে, এস্টোনিয়া, লাটভিয়া আর লিথুয়েনিয়া। অর্থাৎ প্রাতিষ্ঠানিক যোগাযোগ যখন ব্যর্থ হয়, তখন এই ধরনের অপ্রত্যাশিত প্রযুক্তিগত যুদ্ধ শুরু হয়ে যায়। আজকের এই পুরো যাত্রার দিকে তাকালে একটা ভীষণ স্পষ্ট ছবি আমাদের সামনে ভেসে ওঠে। ভারতের বেকার তরুণদের ক্ষোভ থেকে জন্ম নেওয়া ওই ব্যঙ্গাত্মক ককরোচ পার্টি, অভ্যন্তরীণ নির্বাচন ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব, আর বিশ্ব কূটনীতির চরম অচলাবস্থা, সবগুলোর শেকড় কিন্তু একটাই। হ্যাঁ, বিদ্যমান ব্যবস্থার ওপর মানুষের তীব্র চাপ এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর চূড়ান্ত ভাঙন।
যাদের মনে হচ্ছে যে কেন তারা এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবেন, তাদের জন্য বলছি এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। স্থানীয় মিম থেকে শুরু করে বিশ্ব ভূরাজনীতি সবই বৃহত্তর কাঠামোগত পরিবর্তনের লক্ষণ। একদম। প্রতিষ্ঠানগুলো যখন ব্যর্থ হয় তখনই মানুষ বিকল্প পথ খোঁজে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? আজকের পর্ব শেষ করার আগে একটা বিষয় গভীরভাবে ভাবার মতো। যদি জেন জি নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে স্যাটায়ার বা ব্যঙ্গকে হাতিয়ার করে, আর বিশ্ব নেতারা পরাশক্তির হুমকি সামলাতে নীরবতা পালন করেন, তবে কি আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে প্রথাগত যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এবং কোনো কিছুকে গুরুত্ব না দেওয়াই কি এখন টিকে থাকার একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে? প্রশ্নটা যারা শুনছেন তাদের সবার কাছে রইল, একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই।